ফাইনালি তোমাদের জন্য নিয়ে এলাম মোস্ট ওয়ান্টেড মুভি কুলির এক্সপ্লেনেশন। দুর্ধর্ষ মাফিয়া স্টোরি আর ধুমধুমার অ্যাকশন সিন কি নেই এই মুভিতে। বন্ধুর মৃত্যুর বদলা নিতে গিয়ে একজন কুলি যে পুরো একটা গ্যাংয়ের এমন 12টা বাজিয়ে দিতে পারে তা পুরো ভিডিও না দেখলে বুঝতেই পারবে না। সো আজকের ভিডিওটা হতে চলেছে মোস্ট এক্সাইটিং এবং থ্রিলিং। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক এই ধুমধুমার মুভিটার এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা একজন ব্যক্তিকে পুলিশের কাছে কিছু ইনফরমেশন দিতে দেখি। এই লোকটা ভারতের বিশাখাপত্তনম বন্দরে 1 বছর ধরে কুলির ছদ্মবেশে কাজ করছে, কিন্তু তার আসল কাজ হলো বন্দরের ভিতরে স্মাগলিং সিন্ডিকেটের গোপন সব তথ্য বের করা। এই বন্দর ভারতের অন্যান্য 8-10টা সাধারণ বন্দরের মতো নয়, কারণ এইখানে দেশের সবচেয়ে বড় স্মাগলার সাইমন জেভিয়ারের রাজত্ব চলে। সরকারের কাছ থেকে বন্দরের পুরো অংশ লিজ নেওয়ার পর এখন সে এই বন্দরের একচ্ছত্র মালিক। তার ছেলে অর্জুন বাবার স্মাগলিং গ্যাংয়ের সাথে সরাসরি যুক্ত থাকতে চায় না, তবে একজন কাস্টমার অফিসার হওয়ার বদৌলতে যে কোনো ধরনের সরকারি সমস্যায় সে তার বাবাকে প্রোটেক্ট করতে থাকে। বন্দরের মালিকানা পাওয়ার পর সাইমন এই বন্দরটাকে স্মাগলিং এর স্বর্গরাজ্য করে তুলেছে, কারণ প্রতিদিনই এখান থেকে পাচার হয় কোটি কোটি টাকার লাক্সারি ওয়াচ, স্বর্ণ এবং ইলেকট্রনিক্স জার। তার এই বিশাল সিন্ডিকেটে 14,000-এরও বেশি লোক কাজ করে এবং তাদের সবাইকে খুব কড়া চেক আপের মধ্যে দিয়ে প্রতিদিন বন্দরে ঢুকতে হয়। এমনকি কাউকেই তাদের ফোন পর্যন্ত নিতে দেওয়া হয় না। ইনফরমার আরো জানায় যে এই বন্দরের সবকিছু পরিচালনা করে থাকে দয়াল নামের এক খতরনাক গ্যাংস্টার। সাইমনের পর সেই হলো এই গ্যাংয়ের সেকেন্ড বস। নাম দয়াল হলে কি হবে, এই লোক কাউকেই বিন্দুমাত্র দয়া করে না। তাকে দেখেই মনে হয় যে তার মাথায়ও অনেক সিট আছে, তবে কাজের ক্ষেত্রে তার চেয়েও ডেঞ্জারাস আর কেউ এই তল্লাটে নেই। যদি তার গ্যাংয়ে কেউ বিশ্বাসঘাতকতা করে কিংবা বন্দরের ভিতরের খবর কেউ বাইরে পাচার করে, তাহলে তাদের ফ্যামিলিকে পর্যন্ত কেটে কুচি কুচি করে ফেলা হয়। এর জন্য এত বছরেও সাইমন গ্যাংয়ের ধারে কাছেও কেউ ঘেঁষতে পারেনি। তবে পুলিশ এই সিন্ডিকেটের লাগাম টানার জন্য বহুদিন ধরে চেষ্টা করে যাচ্ছে, তাই তারা সেখানে কুলির বেশে একজন ইনফরমারকে পাঠিয়েছিল। প্রায় 6 মাস ধরে পোর্টে কাজ করার পর সে পুলিশের কাছে এই ইনফরমেশনগুলো দিতে সক্ষম হয়। এর পরের দিন তার লাস্ট ওয়ার্কিং ডে শেষ করেই তার মিশন শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু তার আগেই অর্জুন এসে দয়ালকে ইনফরমার থাকার খবরটা জানিয়ে দেয়। এই খবর শোনার পর দয়াল হ্যান্ড মাইক নিয়ে এসে 137 নম্বর কুলিকে সবার সামনে ডেকে নেয়। সেই ইনফরমার তার ডাকে ভয়ে ভয়ে সামনে এসে বারবার বলতে থাকে যে সে কিছুই জানে না। তবে দয়াল নিজের ফোন বের করে দেখায় যে তারা ইতিমধ্যে তার ফ্যামিলিকে জিম্মি করে রেখেছে, কিন্তু তবুও লোকটা স্পাই হওয়ার কথা অস্বীকার করলে তার স্ত্রী সন্তানদেরকে দয়ালের লোকরা খতম করে দেয়। তখন লোকটা বুঝতে পারে যে তার সবকিছু শেষ হয়ে গেছে, তাই সে প্রচন্ড আক্রোশে দয়ালের জামার কলার চেপে ধরলে সে তাকে সহজেই কাবু করে ফেলে। তারপর সবার সামনে তাকে মেরে জাহাজের ক্রেনের সাথে ঝুলিয়ে রাখা হয়। এরপর দয়াল সবাইকে সতর্ক করে দেয়। সে জানায় যদি কেউ এই কুলির মতন স্পাইং করার চেষ্টা করে তাহলে তাদের পরিণতিও একই হবে। তবে তাদের কাছে আরো একজন ইনফরমার থাকার ইনফরমেশন ছিল, যাকে তারা এখনো পর্যন্ত ধরতে পারেনি। তাই দয়াল সেই লোকটাকে ধরিয়ে দেওয়ার জন্য 2 কোটি টাকার পুরস্কার ঘোষণা করে। এর পরের সিনে আমরা সোজা চলে যাই চেন্নাই। দেবা নামের একজন ব্যক্তির কথা আমরা জানতে পারি, যার অধীনে চেন্নাইয়ের বড় একটা বোর্ডিং ম্যানশন রয়েছে। তার এই ম্যানশনে থাকতে হলে ভাড়াটিয়াদের কিছু স্ট্রিক্ট রুলস পালন করতে হয়, যার মধ্যে 1 নম্বর হলো এখানকার কোনো ভাড়াটিয়াই মেনশনের ভিতরে 1 ফোঁটা মদও স্পর্শ করতে পারবে না, কারণ দেবা সকল ধরনের অ্যালকোহল জাতীয় পানীয়কে প্রচন্ড ঘৃণা করে। গত 30 বছর ধরে সে নিজেও এমন কোনো ড্রিঙ্কস ছুঁয়েও দেখেনি। শুধু কঠিন নিয়ম বাদেও দেবার চালচলনের জন্য ম্যানশনের সবাই তাকে ভয় পায়, কারণ তার কথাবার্তা এবং চালচলনে একটা অন্য লেভেলের সোয়াগ আছে। তবে বছরের একদিন ম্যানশনের সবাই মিলে উৎসব করার সুযোগ পায়। প্রতি বছরের এই দিনটাকে ম্যানশন ডে বলা হয়। তাই সারা বছর মদ ছুতে না পারলেও ম্যানশন ডেতে সবাই ম্যানেজারকে অনুরোধ করতে থাকে যে যেন সে দেবার কাছ থেকে একদিনের জন্য হলেও ড্রিঙ্কস করার পারমিশন আদায় করে। ম্যানেজার প্রথমে ভয়ে নাকচ করে দিলেও পরে সবার রিকোয়েস্টে সে দেবার কাছে যায়। এখানে দেবার কথা বলার ধরন দেখে আমরা বুঝতে পারি যে কেন সবাই তাকে এতটা ভয় পায়। যাই হোক, ম্যানেজার তাকে ভয়ে ভয়ে কথা বলার পর সে তেমন কোনো রিয়াকশন দেয় না, উল্টো সবাইকে ভীষণ অবাক করে দিয়ে বলে যে সে রাজি আছে এই মদ খাওয়ার জন্য।
তবে সেদিন বাইরে থেকে মদ নিয়ে আসার কোনো সুযোগ না থাকায় দেবা তাদেরকে লুকিয়ে রাখা মদগুলো একত্রিত করতে বলে, কারণ সে জানতো যে তার অগোচরে অনেকে এখানে মদ লুকিয়ে এনে খায়। এখন তার কথায় সবাই লুকিয়ে রাখা মদ নিয়ে এসে একটা বড় পাত্রে ঢেলে ফেলে। তারপর সে চিয়ার্স বলেই সেই বিশাল পাত্রটিকে লাথি মেরে দোতলা থেকে নিচে ফেলে দেয়। তখন সবাই বুঝতে পারে যে দেবা থাকতে এই জীবনে তাদের আর মদ ছোঁয়া হবে না। যাই হোক, উৎসবের এক পর্যায়ে দেবার কাছে হঠাৎ তার বন্ধু রাজশেখরের মৃত্যুর খবর আসলে সবকিছু রেখে সে দ্রুত বন্ধুর বাড়ির দিকে যায়। কিন্তু রাজশেখরকে শ্রদ্ধা জানানোর সময় তার মেয়ে প্রীতি এসে তাকে তৎক্ষণাৎ সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু দেবার প্রতি প্রীতির এতটা রাগের কারণটা কি, এই প্রশ্নের উত্তর তোমরা শীঘ্রই জানতে পারবে। যাই হোক, প্রীতির কাছ থেকে অপমানিত হয়ে দেব রাজশেখরের বাড়ির বাইরে বসে থাকে। তখন হঠাৎ রবি নামের এক লোককে সে মদের বোতল হাতে নিয়ে কান্না করতে দেখে। লোকটা বারবার বলে যাচ্ছিল যে এভাবে আমরা আর কতজনের লাশ দেখব। তার কথা শুনে দেবার মনে কিছুটা খটকা লাগে, আর সে তৎক্ষণাৎ রাজশেখরের অরিজিনাল অটোপসি রিপোর্ট দেখতে বলে। রিপোর্ট দেখার পর তার চোখ যেন প্রায় কপালে উঠে যায়, কারণ রাজশেখরের পরিবারের কাছে বলা হয়েছে যে সে হার্ট অ্যাটাকে মারা গেছে, কিন্তু অরিজিনাল অটোপসি রিপোর্ট তো সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। দেবা আরও জানতে পারে যে রাজশেখরের যে রিসার্চ সেন্টারে কাজ করত সেখানকার চাকরিটা সে 5 বছর আগে ছেড়ে দিয়েছিল। তাহলে এতদিন ধরে সে কি করত আর নিজের পরিবারকে বা কিভাবে চালাতো? এই সব প্রশ্নের উত্তর খোঁজার আগে সে প্রীতির সাথে আরেকবার দেখা করতে যায়। প্রীতি এবারও তাকে তাড়িয়ে দিতে চাইলে দেবা 2 মিনিটের সময় নিয়ে তাকে রাজশেখরের অরিজিনাল অটোপসি রিপোর্ট দেখায়। সেখানে পরিষ্কার বলা আছে যে তার বুকে কোনো ভারী অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে, অর্থাৎ তার মৃত্যু একেবারে ন্যাচারাল হার্ট অ্যাটাকে হয়নি। এখন যে রাজশেখরকে হত্যা করেছে সে নিশ্চয়ই তার পরিবারের পিছনেও লেগে থাকবে। তাই দেবা প্রীতিকে প্রোটেক্ট করার জন্য তার পাশে থাকতে চায়। কিন্তু প্রীতির কথা হলো যে তার বাবা তো আর কখনো ফিরে আসবে না, তাই সে দেবাকে ব্যাপারটা ভুলে গিয়ে নিজের মতো করে থাকতে দিতে বলে। কিন্তু দেবা তার সামনে প্রতিজ্ঞা করে যে সে রাজশেখরের মৃত্যুর বদলা নিয়ে ছাড়বে, কারণ সে তার আপন ভাইয়ের মতো ছিল। এরপর দেবা রাজশেখরের সেই মাতাল বন্ধু রবিকে খুঁজে বের করে। তাকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করার পর অবশেষে সে দেবাকে একটা গোপন জায়গায় নিয়ে যায়, যেখানে গত 5 বছর ধরে রাজশেখরের অফিস ছিল। রবি জানায় যে রাজশেখর রিসার্চ সেন্টারে কাজ করার সময় অনেক ইফোর্ট দিয়ে একটা ইলেকট্রিক চেয়ার বানিয়েছিল, যার সাহায্যে সহজে যে কোনো মৃতদেহ সৎকার করে তাকে ইনস্ট্যান্ট ছায়ে পরিণত করা যেত। এখন এতে করে প্রচলিত পদ্ধতির চাইতে পরিবেশের দূষণটাও অনেক কম হতো। কিন্তু অথরিটি তার এই দারুণ আবিষ্কারটাকে অ্যাপ্রুভাল দেয়নি, কারণ যদি এই চেয়ার ক্রিমিনালদের হাতে যায় তাহলে কি হবে তা তো তোমরা বুঝতে পারছো। শুধু তাই নয়, তারা চেয়ারটাকে অ্যাপ্রুভাল তো দেয় না, উল্টো সেটাকে তারা জব্দও করে নিয়ে যায়। এই অবস্থায় রাজশেখর বুঝতে পারছিল না যে সে কি করবে। এদিকে ঠিক এই সময়টাতে সাইমন ছিল একটা উঠতি গ্যাংস্টার। সে তার সিন্ডিকেটের নিয়মের বাইরে গিয়ে প্রচুর স্মাগলিং করে কোটি কোটি টাকা কামাতে শুরু করে। ফলে সিন্ডিকেটের বাকিরা কিছুতেই তার এমন আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার রহস্য কোনোভাবেই বুঝতে পারছিল না। তাই তারা সবাই মিলে তাকে প্রাণে মারার চেষ্টা করতে থাকে। কিন্তু সাইমন একাই গ্যাংয়ের কম্পিটিটরদের মেরে উপরে পাঠাতে শুরু করে। তবে যখনই সে কাবু হয়ে যেতে থাকে তখনই তার প্রজেক্ট করার জন্য চলে আসে বিশ্বস্ত সঙ্গী দয়াল। তাকে বাঁচাতে গিয়ে দয়াল নিজের পিঠে বেশ কয়েকটা ছুরির কোপও খায়। তার এই অবস্থায় গিয়ে সাইমনও পাগলের মতো পিস্তল চালিয়ে সবাইকে খতম করতে থাকে। অবশেষে তারা সমস্ত কম্পিটিটরদেরকে শেষ করে দিয়ে সে নিজের একটা এম্পায়ার বানাতে সক্ষম হয়। তবে ফাইট করতে গিয়ে এক রাতেই তাদের 22 জন লোককে খুন করতে হয়েছিল। এখন এত বডি তারা কোথায় লুকাবে তার চিন্তায় সাইমনের রাতের ঘুম হারাম হয়ে যাওয়ার জোগাড়। ঠিক তখনই তার ছেলে অর্জুন এসে জানায় যে কিছুদিন আগে সে কাস্টমসে এমন একটা লোককে দেখেছে যে একটা অদ্ভুত চেয়ার আবিষ্কার করেছিল। এই চেয়ার যে কোনো অ্যানিমেল বডিকে মুহূর্তের মধ্যে ছাই বানিয়ে দিতে পারে। এখন তার এই কথা শুনে সাইমন তৎক্ষণাৎ রাজশেখরের সামনে গিয়ে হাজির হয়। রাজশেখর প্রথমে রাজি না হতে চাইলেও সাইমন তার 3 মেয়েকে মেরে ফেলার হুমকি দেয়। ফলে বাধ্য হয়ে রাজশেখর এই প্ল্যানে রাজি হয়ে যায়। তারপর সেই রাতেই সে বড় মেয়ে প্রীতিকে নিয়ে 22টা ডেড বডি সৎকার করে। তার চেয়ার সত্যি সত্যি এক নিমেষে সবগুলো বডিকে পুড়িয়ে ছাই করে দিচ্ছিল। সাইমন তাকে এই কাজের জন্য টাকা দিয়ে বলে যে যদি তুই বাইরে গিয়ে মুখ খুলিস তাহলে তুই নিজেও ফেসে যাবি। এরপর থেকেই আমি যখন চাইবো তখন আমার জন্য তোকে এই কাজ করতে হবে।
এই কথা শোনার পর রাজশেখর সাইমনের কর্মচারী হতে বাধ্য হয়। তার জন্য গোপন একটা অফিসও সেট আপ করা হয়, যেখানে সে প্রতিনিয়ত সাইমন আর দয়ালের মার্ডার করা বডিগুলোকে ছাই বানাতো। এখন রাজশেখর মারা যাওয়ার পর তার এই চেয়ার অপারেট করতে জানতো তার একমাত্র মেয়ে প্রীতি, যার ফলে দেবার ধারণা সাইমনের লোকেরা প্রীতিকে দিয়েও এই কাজ করাতে চাইবে, কারণ তাদের মানুষ খুন করা তো আর বন্ধ থাকবে না। এখন তার ধারণায় যে পুরোপুরি ঠিক সেটা আমরা পরের সিনেই দেখতে পাই। রাজশেখরের মৃত্যুর পর ডেড বডিগুলোকে সৎকার করতে না পেরে সাইমন ভীষণ চিন্তায় পড়ে যায়। সে দয়ালকে অর্ডার দেয় যে যাতে তারা রাজশেখরের মেয়ে প্রীতিকে দিয়ে কাজটা করায়। তাই দয়ালও তৎক্ষণাৎ প্রীতিকে হোস্টেল থেকে তুলে আনার জন্য একদল লোককে সেখানে পাঠিয়ে দেয়। তারা হোস্টেলের ভিতরে ঢুকে প্রীতিকে তাদের সামনে আসতে বলে। এখন প্রীতি তাদের সামনে আসার পর যদি সে তাদের সাথে নিচ থেকে গাড়িতে না আসে তাহলে তার গায়ে হাত তোলারও হুমকি দেয় তারা। ঠিক তখনই দেবা এসে বলে যে যদি সাহস থাকে তো হাত লাগিয়ে দেখা। এরপর সে মারাত্মক স্টাইলে একে একে গ্যাংস্টারদেরকে ধোলাই করতে থাকে। তার এই ফাইটিং স্টাইল দেখে হোস্টেলের সব মেয়েরা পুরো থ বনে যায়। সে একাই ২০-২৫ জন লোককে মেরে ছাতু বানিয়ে দেয়। অনেকক্ষণ রামধোলাই হজম করার পর অবশেষে তাদের লিডার তাকে জানায় যে দয়ালের হুকুমে সে প্রীতিকে তুলে নিতে এসেছিল। তখন দেবা বলে ওঠে, আরে এই কথা বললে তো আমি নিজে গিয়ে তোমাদের সাথে দেখা করতে যাইতাম, কারণ এই মেশিন তো একমাত্র আমি অপারেট করতে পারি। কিন্তু বাস্তবে তো দেবা এই মেশিনটা চালুই করতে জানে না। তবে তবুও সে প্রীতিকে নিয়ে দয়ালের কাছে যায় মেশিন অপারেটরের জন্য। তবে এর পিছনে তার আসল উদ্দেশ্য হলো ধীরে ধীরে এই গ্যাংয়ে নারী নক্ষত্র সব জেনে ফেলা। এদিকে দয়াল তাকে দেখে বিশ্বাসই করতে পারছে না যে সে এতগুলো লোককে পিটিয়েছে, আর তার গ্যাংয়ের লোকেরাও তাকে পুলিশের লোক ভাবতে থাকে। এদিকে সাইমন আবারও দয়ালকে ফোন করে মেশিন অপারেটর খোঁজার জন্য চাপ দিতে থাকে। এই ফাঁকে আরেকজন লোক এসে দেবার উপরে হামলা করতে যায়, কিন্তু দেবা তাকেও কাবু করে দিয়ে টেবিলের সাথে ঠেসে রাখে। তারপর সে দয়ালকে বলে যদি সে তার কথা বিশ্বাস না করে তাহলে সে এই মুহূর্তে সেখান থেকে চলে যাবে। তখন দয়াল বাধ্য হয়ে তাকে সেই গোপন রুমে নিয়ে গিয়ে এরপর এক ডেড বডিকে চেয়ারে বসিয়ে মেশিনটাকে চালু করতে বলে। দেবা দয়ালকে হাই ভোল্টেজ থেকে দূরে থাকার জন্য রুমের বাইরে যেতে বলে, কিন্তু অদতে সে প্রীতির সাথে ফিসফিস করে মেশিনের অপারেট করা সিস্টেম জানতে চায়। প্রীতি নিজেও অনেক বছর আগে মাত্র 2 বার এই রুমে এসেছিল, তাই তার নিজেরও এই মেশিন চালানোর সিস্টেম ঠিকঠাক মনে নেই। তবে তারা দুজনে মিলে বেশ কয়েকবার চেষ্টা করার পর মেশিনটাকে চালু করতে সক্ষম হয়। দয়ালও মেশিনটা চালু হতে দেখে যেন আকাশে চাঁদ হাতে পায়। তারপর চোখের পলকেই মেশিনটা ডেড বডিকে পুরোপুরি ছাই বানিয়ে ফেলে। তারপর থেকে দেবা প্রীতিকে সাথে নিয়ে এই মেশিন অপারেট করতে থাকে, অর্থাৎ সে এখন রাজশেখরের মতোই সাইমনের জন্য কাজ করছে। তবে গোপনে গোপনে সে নিজের ইনভেস্টিগেশন চালিয়ে যেতে থাকে। এরই মধ্যে একদিন অর্জুন তার গ্যাংয়ে এমন আরেকজনের খোঁজ পায় যে সবার অজান্তে পুলিশের সাথে গিয়ে দেখা করেছিল। সাথে সাথে সে দয়ালকে ব্যাপারটা জানিয়ে দেওয়ার পর দয়াল তার হাতে লিটারেলি প্যারাক ঝুঁকিয়ে দেয়। সেদিন তাদের পোর্টে একটা বিয়ের অনুষ্ঠান হওয়ায় সাইমন নিজেই সেখানে উপস্থিত হয়। এখন তার সামনে ঋষিকে জিজ্ঞেস করা হলে প্রথমে সে তার হাতে থাকা প্যারাকগুলো খুলে নেয়। তারপর সে নিজ হাতেই হাতুড়ির বাড়ি মেরে লোকটাকে উপরে পাঠাতে যায়। এদিকে দেবা অনেক ইনভেস্টিগেশন করার পর বুঝতে পারে যে সাইমনের লোকেরা রাজশেখরকে হত্যা করেনি, কারণ সে তাদের গ্যাংয়ের একজন গুরুত্বপূর্ণ অংশ ছিল। কিন্তু যদি সাইমন তাকে না মারে তাহলে তাকে মারলোটাকে? এই প্রশ্নের উত্তরই এখন তাকে খুঁজে বের করতে হবে। কিন্তু সেটা করার আগে সে প্রীতিকে এখান থেকে চলে যেতে বলে, কারণ প্রীতির পক্ষে এখানে বেশি দিন থাকাটা একেবারেই উচিত নয়। কিন্তু প্রীতি তবুও কিছুতেই এই কাজ ছেড়ে যেতে চায় না। তখন দেবা তাকে জিজ্ঞেস করে যে স্রেফ টাকার জন্য কেন সে এই কাজ করে যাবে। তখন প্রীতি জবাব দেয় তার বাবা মারা যাওয়ার পর তাদের 3 বোনের পড়াশোনা এবং ক্যারিয়ারের জন্য তাকে এই বিপজ্জনক কাজ করতেই হবে। তখন দেবা তার নিজের আয়ের টাকাটাও তাকে দিয়ে দেয়। প্রীতি টাকাটা নিতে না চাইলেও দেবা বলে তোমার বাবা আমার জন্য যা করেছে তার কাছে এই টাকা কিছুই না। তারপর সে প্রীতিকে বোনদের কাছে ফিরে যেতে অনুরোধ করে। ঠিক এই মুহূর্তে দয়াল তাকে ফোন করে প্রীতিকে তার কাছে নিয়ে আসতে বলে আর জানিয়ে দেয় যে এটা স্বয়ং সাইমনের অর্ডার। তাই অগত্যা সে প্রীতিকে নিয়ে আবারও সাইমনের সাথে দেখা করতে যায়। সাইমন তাকে দেখেই অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে বলে আরে তোমাকে আমি কোথায় যেন দেখেছি। কিন্তু দেবা অবাক হওয়ার ভান করে বলে যে সে আগে কখনো সাইমনকে দেখেনি। তখন সাইমন ব্যাপারটাকে মাথা থেকে ঝেড়ে ফেলে তাদের দুটো বডি দেখায়।
তবে তাদের বডির মধ্যে একজনকে দেখে দেবার মতন আমার চোখও কপালে উঠে যায়, কারণ এই ডেড বডিটা ছিল সাইমনের একান্ত ডান হাত দয়ালের। তার মানে আগের সিনে সাইমন ঋষি নামের সেই লোকটাকে হাতুড়ি দিয়ে মারার বদলে দয়ালকে বাড়ি মেরে হত্যা করেছিল। সাইমন জানায় যে তার পিছনে ছুরি মেরে বসা পুলিশ লোকটা আর কেউই নয়, বরং এই দয়াল। ভাইরে ভাই, এমন টুইস্ট যে পাবো সেটা আমি একবারে ভাবতে পারিনি। সাইমন ঋষির বদলে দয়ালকে হাতুড়ি দিয়ে বাড়ি মারতে মারতে উপরে পাঠিয়ে দেয়। তারপর সে 2 কোটি টাকার পুরস্কারের বোর্ডটা যে আগে ছুঁতে পারবে তাকে সে 2 কোটি টাকা দেওয়া হবে বলে ঘোষণা দেয়। তখন পোর্টের সমস্ত লোকের মধ্যে পুরো হুলস্থুল বেঁধে যায় এবং এক লোক শেষ পর্যন্ত বোর্ড ছুঁয়ে পুরস্কার আদায়ও করে নেয়। মানে সাইমনের পাগলামিটাও পুরো অন্য লেভেলের। যাই হোক, দয়ালকে মারার পর সে কিন্তু দেবাকে তার বডি জ্বালিয়ে দিতে বলে না, বরং তার বদলে কাছের এক কবরস্থানে তার বডিকে দাফন করে দিতে বলে, কারণ সে চায় পুলিশ ডিপার্টমেন্টের কাছে দয়ালের এই মৃত্যুটা যেন একটা মেসেজ হয়ে থাকে। এখন সাইমনের কথায় দেবা প্রীতিকে সাথে করে বডিগুলো নিয়ে সেই কবরস্থানে চলে আসে। তারপর তারা দুজনে মিলে বডিগুলোকে দাফন করে দেয়। কিন্তু এখানে ঘটে এক অদ্ভুত ঘটনা। দাফন করে চলে যাওয়ার সময় হঠাৎ ভূতের মতন করে কবর থেকে বেরিয়ে আসে দয়ালের হাত। তার মানে দয়াল তখনও পর্যন্ত প্রাণে বেঁচে ছিল। তারপর দেবা এসে তার হাত ধরে টেনে কবর থেকে বের করে নিয়ে আসে। এরপর সে তার মুখ থেকে বালি আর কাদাগুলো ঝেড়ে ফেলে দেবার কাছে নিজের জীবন ভিক্ষা চাইতে থাকে। সে জানায় গত 5 বছর ধরে সে নিজের পরিবারের কারোর মুখ দেখেনি, অথচ তার ছোট ছোট 2টা বাচ্চা আছে। এদিকে দেবা ততক্ষণে সাইমনের গ্যাংয়ের একজনের কাছে ফোন করে দয়ালের বেঁচে থাকার কথাটা জানিয়ে দেয়। তখন ওই লোকটা তাকে দয়ালকে মেরে ফেলতে নিষেধ করে, কারণ তার কাছে নাকি 200 কোটি টাকারও বেশি সম্পত্তি আছে। তাই যদি তাকে মারার আগে এই সম্পত্তিগুলো হাত করা যায় তাহলে তারা সেটা ভাগাভাগি করে নিতে পারবে। এবার সে দয়ালকে বাঁচিয়ে রাখতে বলে নিজে গোরস্থানের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে সাইমনের কাছে কিন্তু খবরটা খুব সহজেই পৌঁছে যায়। তখন সে দেবাকে ফোন করে বলে যে যদি তুই দয়ালকে খতম করিস তাহলে তোর জন্য আমি একটা কিছু করব। তবে এই কথা শোনার পরেও প্রীতির অনেক অনুরোধ সত্ত্বে সে দয়ালকে মারার জন্য রেডি হয়। তারপর তার কবরে আবারও মাটি ভরাট করে দিয়ে ওই কবরস্থানে বসে অপেক্ষা করতে থাকে। ইতিমধ্যে সাইমনের গ্যাংয়ে সেই লোকটা এসে যখন জানতে পারে যে দেবা দয়ালকে শেষ করে দিয়েছে, তখন সে নিজের মাথার চুল ছিঁড়তে থাকে। তবে দেবা যুক্তি দেয় যে দয়াল কোনোভাবে কমিশনার অফিসে পৌঁছে গেলে তারা সবাই বিপদে পড়তো। তখন লোকটা তাকে সাইমনের কাছে নিয়ে যায়। সাইমন কিন্তু ততক্ষণে তার পোর্টের ভিতরে একটা পার্টি দিয়ে নাচ গানে ব্যস্ত ছিল। এদিকে দেবা আসার পর সে মিউজিক থামিয়ে তাকে কাছে ডেকে বসায়। তারপর সে ল্যাপটপ ওপেন করে বলে যে বলেছিলাম না দয়ালকে শেষ করে দিলে তোর জন্য একটা কিছু করব, এই নে এটাই তোর জন্য একটা বড় গিফট। তারপর সে ল্যাপটপে ভিডিও অন করতেই দেবার হার্টবিট যেন একেবারে থমকে যায়। সে ভিডিওতে দেখতে পায় দয়াল রাজশেখরের বুকে একের পর এক ঘুষি মেরে যাচ্ছে। এমনকি মৃত্যুর আগ মুহূর্তে রাজশেখর তার কানে কানে কিছু একটা বলেও যায়। তার মানে এই দয়ালই হলো রাজশেখরের আসল খুনি। কিন্তু সে কেন তাকে এভাবে হত্যা করলো, এই প্রশ্নটায় দেবার মনে বারবার ঘুরপাক খেতে থাকে। আর এই সাইমনও যে বিরাট বড় খেলোয়াড় তা তার কাছে এখন পুরোপুরি পরিষ্কার। আসলে সে আগে থেকে জানতো যে দেবা রাজশেখরের বন্ধু এবং সে তার মৃত্যুর কারণ জানতে এখানে এসেছে। তাই সাইমন তাকে এতদিন ধরে চোখে চোখে রাখছিল। কিন্তু তার চেয়েও ভয়ানক ব্যাপার হলো যে দয়ালকে আসলে দেবা মেরে ফেলেনি, কারণ এবার রিভিল হয় যে দয়ালের প্রাণ ভিক্ষা চাওয়া এবং প্রীতির রিকোয়েস্টের কারণে দেবা তাকে না মেরে একটা ট্রেনে তুলে দিয়েছে। মানে বুঝতে পারছো, সে তার বন্ধুর হত্যাকারীকে নিজ হাতে বাঁচিয়ে ফেলেছে। তখন সে তাদের একজনকে তার সাথে থেকে তাকে পৌঁছে দিতে বলে, কারণ এই অবস্থায় তার পক্ষে একা বাড়ি ফেরা সম্ভব ছিল না। দেবা তার সাথে থাকতে চাইলেও প্রীতি তাকে বলে সাইমনের সাথে দেখা করতে যেতে। তার বদলে সে নিজে দয়ালের সাথে থেকে যায়। এখন দয়ালি যেহেতু রাজশেখরের খুনি, তাই তার সাথে প্রীতির থাকাটা যে কত বিপজ্জনক তা তো তোমরা অনুমানই করতে পারছো। এদিকে দেবা বারবার সবাইকে জিজ্ঞেস করতে থাকে যে দয়ালকে রাজশেখর কানে কানে কি বলেছিল। তখন সাইমন বলে এখন আর এই প্রশ্ন করে লাভ কি, কারণ দুজনই তো উপরে পৌঁছে গেছে। আসলে সাইমন কিন্তু তখনও জানে না যে দয়াল এখনো বেঁচে আছে। ঠিক তখনই দেবার কাছে দয়ালের ফোন আসে, আর ততক্ষণে সে প্রীতিকেও জিম্মি করে নিয়েছে। এবার দেবাই তার কাছে জানতে চায় যে মৃত্যুর আগে রাজশেখর তার কানে কানে কি বলেছিল।
তখন দয়াল বলে সে তার কানের কাছে এসে বলেছিল পাওয়ার হাউস। এখন এই পাওয়ার হাউস যে কি তা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে আরো 30 বছর আগের সময়ে। দেবা তখনকার সময়ে পোর্ট ইউনিয়নের কুলিদের কাছে লিডার ছিল, আর সেই সময়টাতে কোনো না কোনো মারামারির লড়াইয়ে সে লেগেই থাকতো। এছাড়াও তার বন্ধু রাজশেখর তাকে প্রতিবারই সাপোর্ট দিয়ে যেত। শুধু বন্ধুই নয়, দেবা ছিল রাজশেখরের আপন বোনের প্রেমিক। ঠিক এই কারণেই আমরা প্রীতিকে দেবার হাতে একটা ছবি দিতে দেখেছিলাম, যা ছিল তার আর রাজশেখরের বোনের ফাইনাল স্মৃতি। প্রীতির মা এবং দেবার প্রেমিকা দুজনেই এক মর্মান্তিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারা গিয়েছিল। যাই হোক, 30 বছর আগে একদিন রাজশেখর তাকে এমনই এক মারামারির পর জীবনে আর কোনোদিন অ্যালকোহল পান না করার প্রমিস করায়। সেই থেকে 30 বছর অবধি দেবা মদের বোতলও ছুঁয়ে দেখেনি। তবে অবাক করা ব্যাপার হলো যে আজ সে সাইমনের এক অফারেই মদের বোতল হাতে নিয়ে নেয়। তারপর অদ্ভুত ভঙ্গিতে মদ নিজের দাড়িতে মেখে সে মদ খেতে শুরু করে। তার এই অবস্থা দেখে সেই লোকটা এগিয়ে আসে যে তাকে দয়ালকে বাঁচিয়ে রাখতে বলেছিল। লোকটা তাকে বলে যে সে জানে দেবা প্রীতির সাথে ডিল করে দয়ালের সাথে কিছু একটা করেছে, তাই যদি দেবা তাকে সেটা না বলে তাহলে সে তাকে শেষ করে দেবে। তখন দেবা তাকে কোনো জবাব না দিয়ে তার বুক বরাবর তলোয়ার চালিয়ে দেয়। তখন সাইমন তার দিকে পিস্তল তাক করে বসলে সে জানায় এই লোকটা তাকে দয়ালকে বাঁচিয়ে রাখতে বলেছিল। কিন্তু এই কথা শুনে সাইমন বলে সেটা না হয় মানলাম, কিন্তু এ কখন মরবে সেটা কেবল আমি ঠিক করব। তারপর সে দেবাকে সরি বলতে বললেও দেবা তার কথায় পাত্তা না দিয়ে সোজা হেঁটে বেরিয়ে যায়, যার ফলে সাইমনও তাকে মারতে পারে না, কারণ দেবাকে আগে সে কোথায় একটা যেন দেখেছিল এবং এটা তার মনে বারবার একটা খটকা দিয়ে যাচ্ছে। এদিকে দেবা বেরিয়ে আসার পর দয়াল তাকে ফোন করে বলে যেহেতু পৃথিবীর সবার চোখে সে এখন মৃত, তাই দেবাকেই তার কথা মতো চলতে হবে। এখন প্রীতি যেহেতু তার হাতে বন্দী রয়েছে, তাই দেবা এই কথায় রাজি হয়ে যায়। তারপর দয়াল প্রীতির কাছে বর্ণনা করে যে সে কিভাবে তার বাবাকে হত্যা করেছিল। আসলে রাজশেখর সাইমনের কথায় কাজ করতে করতে নিজের অজান্তেই অনেক ইনফরমেশন জোগাড় করে ফেলেছিল। সেই ইনফরমেশন জোগাড় করে সে একটা ফাইলও তৈরি করে। তবে দয়াল সেটা জেনে যাওয়ার পর সে তাকে প্রচন্ড টর্চার করতে থাকে। তখন রাজশেখর তাকে বলে যে তার মৃত্যুটা যেন সে ন্যাচারাল ভাবে সাজায়, কেননা তা না হলে তাকে মারার জন্য এমন এক ব্যক্তি আসবে যার নাম পাওয়ার হাউস। তার মুখে এই কথা শোনার পরে দয়াল তার হৃৎপিণ্ড বরাবর ঘুষি মারতে মারতে তাকে শেষ করে দেয়। কিন্তু যদি সে সাইমনের কথা মতো সব কাজ করে যাচ্ছিল, তাহলে সে তাকে আন্ডারকভার পুলিশ অফিসার কেন ভেবে বসলো? সবকিছু যেন কেমন গুলিয়ে যাচ্ছে, তাই না? চিন্তা করো না, মুভির শেষের দিকে তোমরা এমন শক পাবে যা কখনো ভুলতেই পারবে না। যাই হোক, দয়াল প্রীতিকে জিম্মি করে রেখে দেবাকে দিয়ে নিজের সবগুলো কাজ করাতে থাকে। তার ইনস্ট্রাকশন অনুযায়ী দেবা বেশ কিছু জায়গায় ঘুরে গোপন একটা ফাইল আনার জন্য একটা সিক্রেট ভল্টে যায়। তবে সেখানে হঠাৎ তার সাথে দেখা করতে চলে আসে সাইমনের ছেলে অর্জুন। আসলে অর্জুন তার প্রেমিকাকে বিয়ে করতে চাইলেও কোনোভাবেই সেই কথা সাইমনকে বলতে পারছিল না, তাই সে দেবাকে দিয়ে এই কথাটা বলার প্ল্যান করছিল, কারণ একমাত্র তাকেই সে সাইমনের চোখে চোখ রাখতে দেখেছে। এখন দেবার কাছ থেকে সে সময় চাইলেও সেও তার সাথে সময় মতো কথা বলবে বলে জানিয়ে দেয়। তারপর দেবা আবারও দয়ালের ইনস্ট্রাকশন অনুযায়ী সিক্রেট এক রুমে পৌঁছে যায়, যেখানে আগে থেকেই কিছু লোক আর এক ইনফরমারকে নিয়ে বসেছিল। এই লোকটাই সাইমনের ঘোষণা অনুসারে বোর্ড খুলে 2 কোটি রুপি পুরস্কার পেয়েছিল। এখন তাকে পাহারা দেওয়া গ্যাং লিডার দেবাকে বলে দেয় যে এর কাছে তো 2 কোটি টাকা আছেই, আর যদি তাকে বসের হাতে তুলে দেওয়া হয় তাহলে আমরা আরো 2 কোটি টাকা পেয়ে যাব, তাই ভালো হবে যদি তুইও আমাদের সাথে ডিল করে নিস। এখন তাদের কথায় দেবাও লোকটাকে সাইমনের কাছে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়। তবে গাড়িতে ওঠার পরেই হঠাৎ লিডারের মনে একটা খটকা লাগে। তারা সবাই গ্যাংয়ের সদস্য হওয়ার কারণে রুমের দরজার পাসওয়ার্ড তাদের সবার কাছে আছে, কিন্তু দেবা এখানে এলো কি করে? তার তো কোনোভাবে এই পাসওয়ার্ড জানার কথা না। তাকে এই কথা জিজ্ঞেস করার পর সেও কোনো জবাব না দিলে সব গ্যাংস্টাররা ধারালো অস্ত্র নিয়ে তাকে মারার জন্য তেড়ে আসে। তবে দেবা তার মারাত্মক স্টাইলে তাদের সবাইকে একে একে খতম করতে থাকে। প্রচুর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেও কেউ তার একটা চুলও বাঁকা করতে পারেনি। উল্টো তাদের সবাইকে সে তাদেরই অস্ত্র দিয়ে মেরে উপরে পাঠিয়ে দেয়। এই লোকগুলোকে খতম করার পর দেবা বন্দী অবস্থায় থাকা ইনফরমারের মুখের বাঁধন খুলে দেয়। তারপর সেই লোকটা তাকে জানায় যে দয়াল তাকে যেই ফাইলটা নিয়ে আসতে বলেছে সেটা কোনো মামুলি ফাইল নয়। এই ফাইলে রয়েছে এমন এক ক্রাইম রেকর্ড যা বাইরে আসলে পুরো দেশবাসীর হুঁশ উড়ে যাবে। গোল্ড আর ওয়াচ স্মাগলিং এর আড়ালে সাইমন আসলে অন্য আর একটা ব্যবসা করে।
সেই ব্যবসাটা হলো সাইমন মূলত হার্ট ট্রাফিকিং এর কাজ করছে, মানে লিটারেলি মানুষকে মেরে তাদের হার্ট খুলে নিয়ে বড় বড় বিদেশি ক্লায়েন্টদের কাছে তা বিক্রি করে দেয়। আর এই হার্টগুলো তারা সাধারণ কুলিদের থেকেই নেয়। প্রথমে তাদেরকে মেডিকেল চেক আপ করানো হয়, এরপর খাইয়ে পরিয়ে সুস্থ রাখা হয়, আর একদিন ঘুমন্ত অবস্থাতেই তাদেরকে শেষ করে হার্ট খুলে নেওয়া হয়। এখন এই মারাত্মক ইনফরমেশন পাওয়ার জন্যই দয়াল এই মিশনে কাজ করে যাচ্ছিল। দেবা এই সব কথা জানতে পারার পর ইনফরমারকে বডিগুলো পুড়িয়ে ফেলতে বলে সেখান থেকে চলে আসে। এদিকে সে কিন্তু দয়ালের উপরে নিজের লোক লাগিয়ে রেখেছিল, কেননা তারা জানতে পারে যে দয়াল আসলে অতীতে একজন পুলিশ কনস্টেবল ছিল যার আসল নাম দিলীপ। তবে তাকে ইচ্ছে করেই কিছু পরীক্ষায় ফেল করিয়ে এই মিশনে পাঠিয়ে দেওয়া হয় যাতে করে তার কোনো পুলিশের রেকর্ড না থাকে। এদিকে দেবাকে সে ফোন দিয়ে বলে যে তার জন্য শেষ একটা কাজ তাকে করতে হবে। সাইমনের ছেলে অর্জুনকে যেন সে পোর্ট থেকে তার কাছে নিয়ে আসে, তারপরে সে প্রীতিকে ছেড়ে দেবে এবং দেবাও তার হাত থেকে রেহাই পাবে। এদিকে প্রীতিকে সে লিটারেলি কুকুর বাঁধার চেন দিয়ে বেঁধে রেখেছিল, তবে দেবা তাকে এখনই কিছু না করে সবকিছু শেষ অবধি পৌঁছাতে চায়। তাই সে তার কথা মতোই অর্জুনের সাথে দেখা করে। অর্জুনও তাকে নিজের কথাটা বলার জন্য তার গাড়িতে উঠে বসে। এর পরপরই দয়াল তাকে ফোন করে নিচে থাকা পিস্তল দিয়ে অর্জুনকে খতম করতে বলে, কিন্তু দেবা তবুও তাকে বোঝানোর চেষ্টা করে যে অর্জুন এই গ্যাংয়ের ভিতরে সবচেয়ে ভালো ছেলে, তাই তাকে মারতে দেওয়ার মন কোনোভাবে তাকে সায় দিচ্ছিল না। কিন্তু দয়াল প্রীতিকে মেরে ফেলার হুমকি দিলে সে এবার তার কথায় গাড়িটাকে অন্য রাস্তায় নিয়ে যায়। তখন অর্জুনও বুঝে যায় যে তার সাথে দেবা কি করতে চলেছে। তখন সে বলে যে অনেকদিন ধরেই সে এই গ্যাং থেকে বেরোনোর চেষ্টা করছিল, কিন্তু তার বাবা সাইমনের জন্য সেটা সম্ভব হয়ে ওঠেনি। সে জানতো যে এক সময় না এক সময় তাকে মরতেই হবে, কিন্তু দেবার হাতে যে তাকে মরতে হবে এটা সে কখনো ভেবে ওঠেনি। দেবা তার কথায় কোনো জবাব না দিয়ে তাকে নদীর তীরে নিয়ে যায়। সেখানে তার জন্য বসে অপেক্ষা করছিল তার প্রেমিকা। দেবা অর্জুনকে মারার বদলে বোটে করে তাকে পালিয়ে যেতে বলে। অর্জুন তার এই কথায় বেশ অবাক হলেও তার চোখে মুখে কৃতজ্ঞতা ফুটে ওঠে। এদিকে সাইমন তখন হার্ড স্মাগলিং চক্রের বিদেশি মেম্বারের সাথে একটা মিটিং এ ব্যস্ত ছিল। এই মিটিং শেষে দাহা নামের আর একটা বড় মাফিয়ার সাথে তার দেখা করার কথা। এখন তার আগেই তার কাছে খবর আসেছে অর্জুন দেবার সাথে গাড়িতে করে কোথাও যাচ্ছে। দেবা অর্জুনকে ছেড়ে দেওয়ার পর সাইমন তাকে ফোন করলে সে জানায় যে সে বন্ধুদের সাথে পার্টিতে আছে। তারপর সে নিজের প্রেমিকার সাথে একত্রিত হয়ে পালানোর জন্য রেডি হয়। এদিকে দেবা যে তাকে ছেড়ে দিয়েছে এই খবরটা খুব দ্রুত দয়ালের কানে চলে আসে। তখন সে দেবাকে ভিডিও কল করে তার সামনে প্রীতিকে 15 তলা থেকে ফেলে দেওয়ার হুমকি দেয়। দেবা প্রথমে প্রীতিকে ছেড়ে দেওয়ার জন্য মিনতি করলেও হঠাৎ তার গলার স্বর চেঞ্জ হয়ে যায়। তার মুখে নিজের আসল নাম শুনে দয়াল ভূত দেখার মতো চমকে ওঠে। তারপর সে দয়ালকে বলে তার লোকদের পাঠিয়ে চেক করে নিতে চেয়ে ওই সিক্রেট ভল্টে কোনো ফাইল আছে কিনা। দয়াল তার লোকদের পাঠিয়ে জানতে পারে যে দেবা আগে থেকেই সেখান থেকে সব ফাইল গায়েব করে দিয়েছে। শুধু তাই নয়, দেবার হাতে জিম্মি হওয়ায় প্রীতির 2 বোনকেও সে উদ্ধার করে নেয়। তবুও দয়াল প্রীতিকে মারার হুমকি দিলে দেবা এবার একটা অ্যাটম বোমা বিস্ফোরণ ঘটায়। সে হাসতে হাসতে বলে অর্জুনকে ছেড়ে দেওয়ার পরপরই দয়ালের কাছে এই খবর পৌঁছে গিয়েছিল। তখন দেবাও নিশ্চিত হয় যে এই খবর আসলে অর্জুনের প্রেমিকায় তার কাছে লিক করে দিয়েছে, কারণ সেখানে অর্জুন এবং সেই মেয়েটা ছাড়া আর কেউই ছিল না। তার অ্যাসিস্ট্যান্টের সাহায্যে সে মুহূর্তের মধ্যে মেয়েটার পরিচয় জেনে যায়। এই মেয়েটা আসলে দয়ালের স্ত্রী কল্যাণী, যে তার সাথে মিলে এই মিশনে কাজ করে যাচ্ছে। ভাইরে ভাই, চিন্তা করো কি লেভেলের টুইস্ট দিল এখানে। অর্জুন তাকে নিয়ে বেরিয়ে পড়ার আগেই দেবা তাকে সত্যটা জানিয়ে কল্যাণীকে বেঁধে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে রাখে। এখন স্ত্রীর মায়ায় দয়াল পুরোই ভীতু ইঁদুর হয়ে প্রীতিকে ছেড়ে দেয়, আর প্রীতিও দেবার কথা মতো তার হাতে ও গলায় চেন পরিয়ে দেয়। এরপর সে তার মনের স্বাদ মিটিয়ে এক থাপ্পড় মেরে সেখান থেকে চলে আসে। এদিকে দেবা রাজশেখরের বন্ধু রবিকে কলোনির পাহারায় রেখে যায়। যাবার আগে রবি তাকে জানায় যে যদি কেউ তার পুরাতন ল্যান্ডলাইনে ফোন করে কুলির নাম্বার জানতে চায় তাহলে সে হবে দেবার বায়োলজিক্যাল সন্তান। আসলে রাজশেখরের বোনের গর্ভে দেবার এক সন্তান জন্ম নিয়েছিল, যা সে তার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। সে কয়েকবার মেনশন এসে তাকে এই কথাটা বলার চেষ্টা করেও সত্যটা বলতে পারেনি। এখন রবির মুখ থেকে এই সত্যটা জানার পর দেবাই পুরো ইমোশনাল হয়ে যায়।
তৎক্ষণাৎ সে নিজের সঙ্গীদের ফোন করে খোঁজ নেয় যে তার ল্যান্ডলাইনে কেউ তার কুলির নম্বর জানতে চেয়েছে কিনা, কিন্তু তখনও পর্যন্ত তার কাছে এমন কোনো ফোন আসেনি। এরপর সে ম্যানশনের দিকে রওনা দেয়, কারণ ইতিমধ্যে ম্যানশনে সাইমনের লোকরা এসে পৌঁছেছে। দেবা চলে যাওয়ার পরপরই কল্যাণী ভীষণ জোরে সোরে কান্না শুরু করে দেয়। তার কান্না দেখে অর্জুন প্রথমে রেগে গেলেও তার মন গলে যায়। ও যে বলে না, প্রেমের মরা জলে ডোবে না। যাই হোক, রবি তাকে অনেক নিষেধ করা সত্ত্বেও সে কল্যাণীর সব বাঁধন খুলে দেয়। আর এখানেই কল্যাণী মুক্ত হয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তবে পরক্ষণেই সে তাকে ঝেড়ে ফেলে দিয়ে বেলুম পেটানো শুরু করে। মানে বুঝতেই পারছো, বেঈমানরা কখনো ঠিক হয় না। এরপর দেবার লোকেরা তার উপরে হামলা করতে এলে সে তাদেরকেও মেরে শেষ করতে থাকে। আসলে এই কল্যাণী দয়াল তথা দিলীপের বউ নয়, বরং এই মিশনের একটা পার্টনার ছিল। পুলিশ ডিপার্টমেন্ট থেকে তাদের দুজনকে একত্রে করে এই মিশনের জন্য সিলেক্ট করা হয়। তবে তারা দুজন চিন্তা করে যে পুলিশের কথা মতো কাজ করলে তারা কেবল মেডেলই পাবে, কিন্তু কায়দা করলে এখান থেকে তারা প্রচুর সম্পত্তি হাতে করে নিতে পারবে। তাই এই মিশনের নাম করে তারা অনেক দিন ধরে এই গ্যাংয়ের পিছনে লেগেছিল। অথচ 5 বছরেও তাদের এই মিশন শেষ হয়নি। অন্যদিকে রাজশেখরকেও দয়াল ঠিক এই কারণে মেরেছিল, যাতে তারা দুজন ছাড়া আর কেউই এই সিক্রেটগুলো জানতে না পারে। যতদিন তারা নিজেদের লাভ করতে পারবে ততদিন সেখানে থেকে যাবে। তারপর তারা পুলিশের হাতে সব জমা দিয়ে মেডেলও কামিয়ে নেবে। কিন্তু তাদের সব প্ল্যান একেবারে মাঠে মারা যায়। যাই হোক, কল্যাণী সেখান থেকে বেরোনোর পর দয়ালকে ফোন করে জানায় যে সে মুক্ত হয়ে গেছে। আর এই কথা শুনে দয়াল এক মুহূর্ত দেরি না করে প্রীতিকে খুঁজতে বের হয়। ওদিকে দেবার লোকেরা তাকে নিয়ে তৎক্ষণাৎ অনেক দূর চলে গিয়েছিল, কিন্তু দয়াল দুজন লোকের কাছ থেকে বাইক ছিনিয়ে নিয়ে সেটাকে দ্রুত গতিতে চালিয়ে তাদের ধরে ফেলে। চলন্ত অবস্থাতেই সে তাদের গাড়ির ভিতর ঢোকার চেষ্টা করলে ব্যাপক এক ধস্তাধস্তি হয়। তাতে গাড়িটাও কন্ট্রোল হারিয়ে রোডের ডিভাইডারের সাথে বাড়ি খেয়ে থেমে যায়। তারপর দয়াল প্রীতিকে ধরার জন্য এগিয়ে গেলে তার লোকেরা বাধা দেয়। দয়াল এবার তাদেরকেও মেরে শেষ করতে থাকে। তবে সবাইকে শেষ করার আগেই একজন লোক প্রীতিকে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তারা দুজনে একটা ট্রেনে উঠে পড়লেও কিছুক্ষণের মধ্যে দয়াল সেখানে হাজির হয়। তারপর সে ট্রেনের ভিতরেই প্রীতিকে ধরার জন্য এগিয়ে যেতে থাকে। কিন্তু ট্রেনের বিভিন্ন বগিতে দেবার আরো লোক ছিল। তারা সবাই মিলে দয়ালকে আটকাতে যায়, কিন্তু তারা প্রত্যেকেই একে একে দয়ালের হাতে খতম হতে থাকে। মানে এই দয়াল যেন এক সাক্ষাৎ রাক্ষস। এদিকে দেবা তার ম্যানশনে গিয়ে দেখেছে প্রীতির 2 বোন সেফ আছে, আর এটা দেখে সে হাফ ছেড়ে বাঁচে। তবে সাইমনের লোকেরা তখন তাকে মারার জন্য আগে থেকেই রেডি ছিল, কারণ সাইমন ইতিমধ্যে সিক্রেট রুমে ঢুকে তার লোকদের মারার ফুটেজ সে দেখে নিয়েছে। দেবা এবার প্রচন্ড শব্দের লাউড মিউজিক ছাড়ার ব্যবস্থা করে, যাতে মারামারির শব্দ প্রীতির বোনদের কানে না যায়। তারপর শুরু হয় সাইমনের লোকদের সাথে তার তীব্র ফাইট। ভাইরে ভাই, দেবার এই লেভেলের মারাত্মক ফাইট যেন যে কোনো মার্শাল আর্টকেও হার মানিয়ে দেবে। সে একাই সাইমন গ্যাংয়ের সবাইকে মেরে শেষ করতে থাকে। ওদিকে দয়ালও দেবার লোকদের মারতে মারতে প্রীতির একেবারে কাছে পৌঁছে যায়। তখন আর প্রীতি কোনো উপায় না পেয়ে হঠাৎ রাজশেখরের একটা কথা মনে করে। অনেক বছর আগে রাজশেখর তাকে বলেছিল যে যদি তার অনুপস্থিতিতে সে কখনো বিপদে পড়ে তাহলে সে যেন তার ফোনে সেভ করা একটা নাম্বারে কল করে। এরপর এই নম্বরে কল করে কুলি নাম্বার 5822 বললে তাকে উদ্ধার করতে একজন লোক আসবে। কিন্তু সেই লোকটা যে দেবা সেটা সে প্রীতিকে জানায়নি। প্রীতি আর কোনো উপায় না দেখে রাজশেখরের কথা মতোই দেবার নাম্বারে ফোন করে। সেই সময় মেনশনের ভেতরে দেবার ফোন বেজে উঠলে সে ফোনটা ধরতে পারছিল না, কারণ সাইমনের গ্যাংয়ের সাথে তার ব্যাপক মারামারি হচ্ছিল। তবে দেবা একাই তাদের সবাইকে ঝেড়ে ফেলতে সক্ষম হয়। তারপর ফোন ধরতেই ওই পাশ থেকে প্রীতির কণ্ঠ শুনে তার বুক ধরফর করে ওঠে। তারপর প্রীতি কুলির নাম্বার বলে তার কাছে সাহায্য চাইলে সে বুঝতে পারে যে প্রীতি তার সন্তান। কিন্তু সে তাকে বাঁচাতে যাওয়ার আগে দয়াল এসে প্রীতির গলা চেপে ধরে। দেবার সঙ্গীরা অনেক চেষ্টা করেও তাকে আটকাতে পারেনি। ওদিকে ফোন কেটে যাওয়ায় দেবা পাগলের মতো হয়ে যায়। সে দ্রুত সাইমনের বাকি লোকদেরকে খতম করতে থাকে। এদিকে দয়ালের সাথে দেবার আর এক সঙ্গীর ধস্তাধস্তিতে প্রীতির ফোন রেল লাইনের বাইরে পড়ে যায়। লোকটা প্রীতিকে বাঁচানোর জন্য দয়ালকে নিয়ে ট্রেন থেকে ঝাঁপ দেয়। এরপর দেবা প্রীতির ফোনে বারবার কল করলেও ফোন রেল লাইনে পড়ে থাকার কারণে সেটা রিসিভ করতে পারে না। তখন দেবা তাকে ফোন করতে করতে এক হাতেই সাইমনের লোকদের শেষ করে দেয়। অন্যদিকে দয়ালও দেবার শেষ সঙ্গীকে মেরে কল্যাণীকে ফোন করে। সে তাকে জানায় যে প্রীতি তার হাত থেকে ছুটে গেছে। যদি তাকে ধরা সম্ভব না হয় তাহলে দেবার কাছে থাকা তার পাসপোর্ট, স্বর্ণ এবং ডকুমেন্টস আর ফিরে পাওয়া যাবে না। তখন কল্যাণী তাকে বলে যে সেই ডকুমেন্টস গুলো কোথায় আছে তা সে জানে।
দয়ালকে সে স্টেশনে পার্কিং এ থাকা গাড়ি নাম্বার 0026 উঠতে বলে। এদিকে সে নিজে কিন্তু ওই ট্রেনে আগে থেকে চুপিচারে বসেছিল। দয়াল আগে থেকেই জানতো যে এই গাড়িতে উঠে তাকে কি করতে হবে, তাই সে পার্কিং এ গিয়ে একটা গাড়ির ফ্ল্যাগ স্ট্যান্ড খুলে নিয়ে ওই গাড়িতে উঠে পড়ে। তারপর সে সাইমনকে ভিডিও কল করে তার সামনে কানাকাটি জুড়ে দেয়। সাইমন তখন তার মিটিং শেষে একটা থিয়েটারের মতন জায়গায় অবস্থান করছিল। দয়াল তাকে ভিডিও কল দিয়ে জানায় যে সে নাকি দেভার কথা মতো বাধ্য হয়ে সাইমনের বিরুদ্ধে কাজ করছে, কেননা যদি সে এটা না করতো তাহলে দেভা তার স্ত্রীকে মেরে ফেলতো। তারপর সে ক্যামেরা ঘোরালে সাইমনের হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, কারণ দয়ালের পাশের সিটে বাধা অবস্থায় ছিল অর্জুন, যাকে কল্যাণী আগে থেকে এই গাড়িতে বেঁধে রেখেছিল। সে তখন বলে, দেভা আমাকে এই কাজ করতে বলেছে, আমাকে ক্ষমা করবেন। এই কথা বলে সে সাইমনের সামনে অর্জুনের হৃৎপিণ্ড কেটে ক্ষতবিক্ষত করে দেয়। এই দৃশ্য দেখার পর সাইমনের মাথায় লিটারেলি আগুন ধরে যায়। সে আর দেরি না করে নিজের প্রাইভেট জেটে করে দেশের উদ্দেশ্যে রওনা দেয়। ওদিকে তার কথা মতো আরো কিছু লোক ম্যানশনে গিয়ে দেভার উপরে হামলার জন্য রেডি হয়। তারা পুরো ম্যানশনের দেওয়ালে দেওয়ালে অনেকগুলো বোমা ফিট করে রাখে। তাদের লিডার তার পিঠ বরাবর কুড়াল নিক্ষেপ করে এরপর কিছুক্ষণ মারামারি করে। তারপর সে দেভাকে বলে যে তার সমস্ত অতীত তারা জানে। শুধু তাই নয়, এই ম্যানশনে যে 18 জন কুলি আছে তাও তাদের জানা। তাদের সবাইকে ইতিমধ্যে জিম্মি করে রাখা হয়েছে, যাতে সিটি বাজালেই তাদের খতম করা যায়। কিন্তু লোকটাকে অবাক করে দিয়ে দেভা নিজে তার সামনে সিটি বাজিয়ে দেয়। তখন জিম্মি থাকা কুলিরা পুরো স্টাইল করে গ্যাংস্টারদের উপরে পাঠাতে থাকে। দয়াল তাকে জানায় যে তাদের মধ্যে 18 জন ছাড়াও একজন মহাবলী কুলি ছিল। তার আদেশে কালিশা নামের সেই কুলি এসে ফাইটিং এ যোগ দেয়। তারপর সে আর দেভা এবং অন্যান্য কুলিরা মিলে সাইমনের সমস্ত লোককে উপরে পাঠাতে থাকে। দেভা নিজেও তার পিঠ থেকে কুড়াল খুলে নিয়ে মারাত্মক এক স্টাইলে সবাইকে খতম করতে শুরু করে। তার দলের কুলিরাও এতটাই স্ট্রং ছিল যে তাদের সাথে পুরো একটা গ্যাং পেরেই ওঠে না। কালিশাও নিজে একাই অনেক লোককে শেষ করে দেয়। এভাবে দেভা আর কালিশা মিলে সাইমনের সব লোককে সাফ করে ফেলে। অপরদিকে কল্যাণী এবার প্রীতিকে দেভার কাছে নিয়ে যাওয়ার নাম করে তাকে একটা গাড়িতে বসায়, কিন্তু সেই গাড়ির ড্রাইভারের জায়গায় বসা ছিল সাইমনের লোক। ভাই রে ভাই, এই সাইমন গ্যাং এর মেম্বারের যেন কোনোই শেষ নেই। সেই লোকগুলোকে দেখে কল্যাণী তার জুতোয় লুকিয়ে রাখা ছুরি বের করতে গেলে তাদের অস্ত্র দেখে সে চুপ মেরে যায়। তারপর তারা তাকে সোজা সাইমনের কাছে নিয়ে যায়। সাইমন প্রীতিকে বসিয়ে রেখে কল্যাণীকে বলে, আমার 5000 কোটি টাকার সম্পত্তি ভোগ করার মতন কেবল একজনই এই দুনিয়াতে ছিল, কিন্তু তার আমার সম্পত্তির উপরে কোনো ইন্টারেস্ট ছিল না। তা না হলে সে আজ আমার এই চেয়ারে বসে থাকতো, আর তুই কিনা তাকেই প্রেমের জালে ফেসিয়ে খতম করে দিলি। এরপর সে দয়ালকে ভিডিও কল করে কল্যাণীর অবস্থা দেখায়। কল্যাণী বারবার তাকে মিনতি করে জানায় যে সে দয়ালের কথা এসব করতে বাধ্য হয়েছে। ঠিক এখানেও সে সাইমনের সাথে সিম্পেথি গেম খেলে তার গলায় ছুরি বসাতে যায়, কিন্তু সাইমন তো আর কাঁচা খেলোয়াড় না, তাই সে তার হাত ধরে ওই ছুরি দিয়ে তাকে শেষ করে দেয়। আর অন্য পাশ থেকে দয়াল এই দৃশ্য চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারে না। এদিকে দেভা এবার প্রীতিকে বাঁচানোর জন্য সোজা সাইমনের কাছে এসে হাজির হয়। সাইমন তাকে বলে যে যদি সে দয়ালকে ছেড়ে না দিত তাহলে আজ অর্জুন বেঁচে থাকতো। এরপর সে প্রিয়জন হারানোর বেদনাটা দেবাকে ফিল করানোর জন্য প্রীতিকে তার সামনে মারার হুমকি দেয়। এরপর সে দেবাকে তার রিয়েল পরিচয় রিভিল করতে বলে, কারণ তার কাছে শুরু থেকেই দেবাকে পূর্ব পরিচিত মনে হচ্ছিল। এরপর সে নিজের লোককে দিয়ে প্রীতির হাড় খুলে নেওয়ার জন্য তাকে অপারেশন চেম্বারে পাঠিয়ে দেয়। সে তার লোকদেরকে ওয়াকি টকিতে তার সিগন্যালের জন্য ওয়েট করতে বলে। এরপর দেবা ধীরে ধীরে তার সামনে বলতে শুরু করে নিজের অতীত ইতিহাস। অনেক বছর আগে দেবা একজন কুলি ছিল, তা তো তোমরা জানোই। তার মতন কুলি ইউনিয়নে আরো অনেক কুলি মালিকের আদেশ মতন পণ্য আনা নেওয়া করত। এখন তাদেরকে দেওয়া বক্সগুলোর ভিতরে কি আছে তারা সেটা কখনোই জানতো না। তো এভাবেই একদিন বিদেশের এক মালিকের আদেশে পণ্য নিতে গিয়ে তাদের সব বক্সে ড্রাগস ধরা পড়ে। তখন তাদেরকে বলা হয় যে যদি 100 জন লোক নিজেদের অপরাধ স্বীকার করে নেয় তাহলে সবাইকে ছেড়ে দেওয়া হবে। এখন তাদের মধ্যে অনেকেই তখন নির্দোষ হওয়া সত্ত্বেও অপরাধের বোঝা নিজেদের কাঁধে নিয়ে নেয়। ফলে রাজশেখরের বোনের স্বামী দেবাও নিজের স্ত্রীর কথা না ভেবে এই দলেই যোগ দেয়। ঠিক এর জন্যই প্রীতি তাকে ঘৃণা করত, কারণ সে নিজের পরিবারের কথা চিন্তা করেনি।
যাই হোক, পরে তাদের ছেড়ে দেওয়ার বদলে সেই মালিকেরা সমুদ্রের মাঝখানে গিয়ে তাদের মেরে ফেলতে চায়। তখন সেখানে প্রচন্ড এক ফাইটিং হয় এবং প্রচুর লোক তাতে মারা পড়ে। তবে কুলি ইউনিয়নের লিডারের হাতে সেই মালিকও নিজের প্রাণ হারায় এবং তার সব লোককেও সেই লিডার খতম করে দেয়। এই লিডার ছিল দেবরাজ ওরফে দেবা নিজে, এবং সেই পোর্টের মালিকের নাম ছিল জেভিয়ার, যে কিনা এই মাফিয়া সাইমনের আপন বাবা। ভাই রে ভাই, এই পর্যায়ে এসে এমন টুইস্ট রিভিল জাস্ট ফাটাফাটি ছিল। সেই সময় কিশোর সাইমন নিজের চোখে তার বাবাকে দেবার হাতে মরতে দেখেছিল, তাই শুরু থেকেই দেবাকে তার বারবার পূর্ব পরিচিত মনে হচ্ছিল। এই সব কিছু স্বীকার করার পর দেবা ওয়াকি চকি এক মুহূর্তের জন্য অফ করে জানায় যে প্রীতি তার বন্ধুর মেয়ে নয়, বরং সে হচ্ছে তার নিজের মেয়ে। এবারে সব কিছু জানার পর সাইমন পাগলের মতন দেবাকে মারতে যায়। তখন মুভির সবচেয়ে ইন্টেন্স ফাইটটা তাদের দুজনের মধ্যে শুরু হয়ে যায়। কেউ যেন এই ফাইটে কারো চেয়ে একদম কম যায় না। প্রথমে সাইমন মার খেলেও পরক্ষণে সে দেবাকে মক্ষম জবাব দিতে শুরু করে, আর দেবাও সাইমনের হাতে থাকা পিস্তল দিয়ে তার লোকদের খতম করতে থাকে। এভাবে মারামারি কিছুক্ষণ চলার পর সে অবশেষে দেবার হাতে ধরাশয়ী হয়, আর দেবা তাকে কুড়াল দিয়ে এলো পাথারি কোপাতে শুরু করে। সাইমন তার শেষ চেষ্টা হিসেবে তাকে হুমকি দেয় যে যদি সে মারা যায় তাহলে কেউ না কেউ এসে তাকে মারতে আসবে। এরপর সে ওয়াকি টকি নিয়ে তার লোকদের প্রীতির হাট খুলে নেওয়ার আদেশ দেয়, কিন্তু কালিশা ততক্ষণে তাদের সবাইকে খতম করে দিয়েছে। আর দেবাও সাইমনকে লাক্সারি ওয়াচের কালেকশন দিয়ে একটা চেন বানায়, আর ওটা দিয়ে তার গলায় পেঁচিয়ে হত্যা করে দেয়। মানে এইরকম ইউনিক পদ্ধতি এর আগে আমি আর কখনো দেখিনি। যাই হোক, ফাইনালি দেবা সাইমনকে তার পুরো গ্যাং সহ খতম করে দিয়ে প্রীতিকে নিয়ে ম্যানশনের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু হঠাৎ কোথা থেকে যেন আরো কিছু লোক এসে তাদের ঘিরে ফেলে। এদের গেট আপ সাইমনের গ্যাংদের থেকে অনেকটাই আলাদা, তবে তারা দেবাকে কিছু না করে তার চোখ মুখে কালো কাপড় পরিয়ে তাকে ধরে নিয়ে যায়। তারপর তাকে বহু দূরের কোনো এক মরুভূমিতে তারা নিয়ে আসে। এবার চোখ খোলার পর দেবা তার আশেপাশে অসংখ্য গ্যাংস্টার এবং হাত বাঁধা অবস্থায় কিছু নিরীহ লোক দেখতে পায়। ঠিক সেই মুহূর্তে হঠাৎ সেখানে এক হেলিকপ্টারে হাজির হয় তার থেকেও এক বড় মাফিয়া। ভাইরে ভাই, আমার লাইফে দেখা বেস্ট এন্ট্রি সিন ছিল এটা। এই সেই খতরনাক মাফিয়া দাহা, যাকে সাইমনের রিসিভ করার কথা ছিল। তার অসুস্থ বাবাকে নিয়ে সে হেলিকপ্টার থেকে এমন স্টাইল এন্ট্রি করে যা দেখে যে কারোর মাথায় পুরো ঘুরে যাবে। তার সোয়াগ দেখে আশেপাশে সবার প্যান্ট ভিজে যাওয়ার মতো অবস্থা শুরু হয়। তারপর সে দু হাতে দুটো রাইফেল তুলে নিয়ে হাত বাঁধা থাকা অবস্থা লোকদেরকে খতম করতে শুরু করে। এরপর সে তার বাবা কাকরকে জিজ্ঞেস করে যে দুশ্মনদের সে তো খতম করে দিয়েছে, এবার বাকিদের সাথে সে কি করবে। কাকর তাকে দেবা সহ বাকিদের খতম করার আদেশ দেয়। ঠিক তখনই দাহা হাতে তলোয়ার তুলে নিয়ে দেবার গলায় জোরে এক কোপ বসাতে যায়, কিন্তু হঠাৎ তার মুখ দেখে সাথে সাথে সে তার তরোয়াল থামিয়ে ফেলে। তারপর আমরা ফ্ল্যাশব্যাকে একটা সিন দেখতে পাই, যেখানে 30 বছর আগে দেবা যখন জেভিয়ার সহ তার পুরো গ্যাংকে খতম করে ফেলে, তখন দূর থেকে দাহা তার চেয়ে চেয়ে দেখছিল। আসলে তার বাবা কাকার ছিল জেভিয়ারেরই বিজনেস পার্টনার। তো সেই সময় দেবার এরকম মারাত্মক স্টাইল দেখে তখন থেকে সে তার বিরাট ফ্যান হয়ে যায়। তারপর গত 30 বছর ধরে তাকে অনেক খোঁজাখুঁজি সে চেষ্টা করে, কারণ বাবার পর গ্যাং সামাল দেওয়া দাহা এমন একজন লোককে নিজের রাইট হ্যান্ড বানাতে চেয়েছিল। তাই এত বছর পর দেবাকে চিনতে পেরে সে আবারও তাকে এই একই প্রস্তাব দেয়। তখন দেবা তাকে বলে যে সে কাকারের সাথে এই ব্যাপারে কিছুটা আলাপ করতে চায়। এরপর সে তার কাছে গিয়ে বলে যদি কখনো কোনো কুলিদের উপরে কেউ আঙ্গুল তোলে তাহলে দাহা সহ সে সবাইকে খতম করে দেবে। আর কাকার তো আগে থেকেই তাকে দেখে পুরো প্যান্ট ভেজানো অবস্থায় হয়ে গিয়েছিল, তাই সে এইসব কথায় হা হা বলে একদম বাচ্চাদের মতন আচরণ করতে থাকে। তারপর দেবা দাহার কাছে গিয়ে তার প্রস্তাবে রাজি হয়ে যায়। অন্যদিকে তার লোকেরা ইতিমধ্যে দায়ালকেও সেখানে ধরে নিয়ে আসে। তাহা তাকে খতম করতে গেলে দেবা বলে ওঠে এটা আমার শিকার। তারপর সে দয়ালের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে তুই উপরে গিয়ে রাজশেখরকে কি বলবি। জবাবে দায়াল জানায় সে তাকে গিয়ে বলবে পাওয়ার হাউস জিনিসটা কি সে হাড়ে হাড়ে টের পেয়েছে। তারপর দেবা তাকে এক লাথিতেই বিশাল এক গর্তের ভিতরে ফেলে দেয়, আর দাহাল লোকেরা তাকে সেখানে জীবন্ত কবর দিয়ে দেয়।
তো ফাইনালি দেবা তার বন্ধুর চরম প্রতিশোধ আদায় করে নিয়ে তাহার মতন বিরাট মাফিয়ার রাইট হ্যান্ড হয়ে ওঠে। আর ঠিক এই সিনের মধ্যে দিয়ে এই অসাধারণ মারাত্মক মুভিটা এখানেই শেষ হয়। তো ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানিও, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।